শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, তারকাকথনের আজকের আমাদের অতিথি ভীষণ পরিচিত একজন মুখ। তিনি লেখালেখি জগতের একজন তারকা, সাহিত্য সম্পাদক এবং মেলার মাঠে মুখোমুখি ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনের জন্য ভীষণভাবে আলোচিত কবি শিমুল সালাউদ্দিন আছেন আমাদের সাথে। শুরুতে চলুন তাকে আগে শুভেচ্ছা জানাই। কেমন আছেন? খুবই ভালো। আর চ্যানেলের এই আয়োজনটি আমি জানি সেটিও খুব দারুণ আলোচিত একটা আয়োজন। আর আপনার সামনে বসে তো খুবই ভালো লাগছে। আমার মনে হয় আরো বেশি ভালো লাগছে, কারণ যেহেতু আপনি নিজে অসংখ্য সাহিত্য অঙ্গনের সাথে জড়িত মানুষের সাক্ষাৎকার নিয়েছেন এবং তেমন একজন এক্সপিরিয়েন্স মানুষের সাক্ষাৎকার নেওয়াটা আসলে আমার মনে হয় একজন ইন্টারভিউ মানে আমার মতো একজনের জন্য আসলে অভিনন্দন। সেজন্য অভিনন্দন আপনাকে। আসলে সাক্ষাৎকার আমি দীর্ঘ সময় তো ধরে সাংবাদিকতা করি। আমি মূলত কবিতা লিখি। যে বিশ্ববিদ্যালয়টিতে পড়েছি আমি, সেটা একটা কবিতার বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে আমি সেলিম আলদিন, মোহাম্মদ রফিক, খালেদ হোসাইন, সুমন সাজ্জাদ, অনেক নাম বলা যাবে, এমন সব মানুষদেরকে পেয়েছিলাম। আমার পক্ষে আসলে কবিতা না লিখে থাকার উপায় ছিল না। তার আগে তো টুকটাক লিখতাম। ক্লাস 8-এ থাকতে ধরেন আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিকে। কিন্তু এই কবিতার অঙ্গন, সংস্কৃতি অঙ্গন, আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট ছিলাম। এর মধ্যে থাকতেই আসলে লিখতে লিখতে লেখার যে গল্প, যে আড্ডাবাজি, সেই আড্ডাবাজি থেকে আসলে সাক্ষাৎকার নেয়ার ব্যাপারটা শুরু হয়। এবং যে বই আপনি, যে শিমুল সাক্ষাৎমালা অবশেষে বেরোলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আসলে 2010-12-তে বেরোনোর কথা ছিল, উচিত ছিল। আমি দীর্ঘ সময়টা নিলাম, প্রচুর সম্পাদনা, প্রচুর মানুষকে দেখানো, প্রচুর অগ্রজদেরকে দেখানো। সেই জন্য তো এই পুরো প্রক্রিয়ার সাথে যারা যুক্ত ছিলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আসলে তাদের সবাইকেই আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর আমার দুই প্রকাশক, বাংলাদেশ ভারত দুই দেশের দুই প্রকাশক, একজন বিতান চক্রবর্তী হাওয়া কলের, আর একজন আমাদের খুবই অগ্রগণ্য প্রকাশক আগামী প্রকাশনের ওসমান গনি ভাই, তাদের দুজনকে বিশেষ ধন্যবাদ যে এরকম একটা রিস্ক তারা আসলে নিয়েছেন। এবং মানে আমাদের দেশে তো সাক্ষাৎকার ব্যাপারটাই খুবই যন্ত্রণাকর একটা ব্যাপার। মানে যখন সেটা অডিও ভিজুয়াল হয়, এই যে আপনি কথা বলছি, চ্যানেলে আমাদের দেখা যাচ্ছে, এটা তো আর্কাইভ হয়ে গেল চিরদিনের জন্য। কিন্তু সব কবি, সব লেখকদেরকে তো আপনি এভাবে পাবেন না আসলে। বা ধরেন যাদের আমি সাক্ষাৎকার নিয়েছি, আমার কবির মুখোমুখি কবি বইটাতে সবচেয়ে অগ্রজ যিনি, তিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তার জন্ম 1924 সালে। কিংবা ধরেন আহমদ রফিক, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, অসংখ্য নাম ওঠে, জয় গোস্বামী, হ্যাঁ, কিংবা মানে এরকম যারা যে 13 জন কবি এখানে আছেন, এর বাইরেও অসংখ্য সাক্ষাৎকার তো আমি নিয়েছি। তো তাদের এই সাক্ষাৎকারগুলিকে ধরেন এটা অডিও ভার্সনে নেওয়া হয়েছে, শুনে এটা লেখা হয়েছে। শুনে লেখা কিন্তু খুব কঠিন কাজ সত্যি। এবং সেখানে অনেক ট্রান্সক্রিপ্টর আমার সাথে কাজ করেছেন, যারা হয়তো শুনে আমাকে প্রাথমিক পাঠোদ্ধারটা করে দিয়েছেন। তারপরে সেটা আবার আমি মূলের সাথে মিলিয়ে সম্পাদনা করেছি। তারপরে ধরেন এটা বই হিসেবে এতদিন পরে বেরোলো। এবং শিমুল সাক্ষাৎমালার 10টা খণ্ড অলরেডি আমার কাছে রেডি আছে। এক নম্বর খণ্ড একটা পেয়েছি আমরা, আরো 9টা পেয়েছেন, দুটি পেয়েছি। আচ্ছা, কবি আর সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ 1 আর 2। আর কবির মুখোমুখি কবি একটা কলকাতা থেকে বেরিয়েছে, 2টাও বেরোবে, 2টাও অন প্রসেস আছে। মানে এই সেটাও ভারত বাংলাদেশ দুটি দেশেই পাচ্ছি আমরা। জি, দুই দেশেই আসলে এই টোটাল সিরিজটাই পাওয়া যাবে। প্রথমটা যেরকম আমি যেটা বলছিলাম, প্রথমটা যেমন কবিদেরকে ধরে করা হয়েছে, দ্বিতীয়টা আমাদের মুক্তিযুদ্ধ, সবচেয়ে গৌরবের যে অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ, যারা যে সংস্কৃতি জনরা করেছেন। মানে শুধু তো অস্ত্র হাতে যুদ্ধটা হয় নাই, যুদ্ধটা তো একটা সাংস্কৃতিক লড়াই। আমরা সেই 52 থেকে যেই সাংস্কৃতিক লড়াইয়ের ফলাফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছে, এই সাংস্কৃতিক আন্দোলনের ফলাফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছে, তার পিছনের যে সাংস্কৃতিক কারণগুলো সেইটা, এবং এরপরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই দেশে যা যা হয়েছে, এই দুই সেক্টরে যেই সংস্কৃতি জনরা কাজ করেছেন তাদের মেলবন্ধন সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ। ফলে এটা একটা ইউনিক আইডিয়ার ইন্টারভিউ, মানে ডুয়েল ইন্টারভিউ। ধরেন আমি একসাথে বসেছি সৈয়দ হাসান ইমাম এবং হাসান আরিফের সঙ্গে। একজন মুক্তিযুদ্ধের পরে কাজ করেছে, একজন মুক্তিযুদ্ধের সময়ে কাজ করেছে।
ফলে এই দুই প্রজন্মের যে চিন্তার মেলবন্ধন সেটা ধরবার একটা প্রয়াস ছিল। এখানে 10টা শিল্প শাখার 20 জনের ইন্টারভিউ, সমরের সংস্কৃতিতে, মুক্তিযুদ্ধে, আর কবির মুখোমুখি কবিতে 13 জন, দুই বাংলার 13 জন কবির সাক্ষাৎকার। এই 3 নাম্বারটা যেরকম কথা সাহিত্যিকদের সাক্ষাৎকার নিয়ে আসবে, 4 নাম্বারটা চিত্রশিল্পীদের সাক্ষাৎকার নিয়ে আসবে, 5 নাম্বারটা সংস্কৃতির জন যারা, আলোকচিত্রী যারা, তাদের নিয়ে আমি পরিকল্পনা করেছি। তো প্রায় 250 সাক্ষাৎকার থেকে এই সিরিজটা আমরা করছি। বাহ, দারুণ। আসলে এরকম একটা অভিনব আইডিয়া, বিশেষ করে সাক্ষাৎকার শুনতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, দেখতেও পছন্দ করি, মানুষের আগ্রহ সব থেকে বেশি এই সেক্টরে। কিন্তু কেন জানি এই সাহিত্য বা শিল্পে আমরা সাক্ষাৎকার বিষয়টিকে তেমন একটা বিকশিত হতে দেইনি কোনো কারণে। এটার একটা বড় সমস্যা হলো আমাদের গণমাধ্যম, আমি সেটা মানে আমাদের দৈনিক পত্রিকাগুলো, তার তো জায়গা ছোট, সেটা একটা মামলা। আমাদের গণমাধ্যমও সেই অর্থে ধরেন খুব দু একটা চ্যানেলের মতো খুব দু একটা ব্যতিক্রম বাদে বেশিরভাগই সংস্কৃতি বান্ধব নয়। তারা আমি বলবো, এটা আমি অভিযোগের সুরেই বলি, এবং আমি গণমাধ্যমে যেহেতু প্রায় 24 বছর, 2 যুগ হচ্ছে আমার, মানে গণমাধ্যম বিজনেসটা করতে চায়, সংস্কৃতি বিনোদন হালকা জিনিস দিয়ে করতে চায়, কিন্তু সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে, দেখেন এই দেশ কিন্তু সংস্কৃতির দেশ। এই দেশটা, এই দেশের মানুষের যেই দৈনিক প্রতিদিনের যে অভ্যাস, তার আচার আচরণ, দেখবেন উৎসব, সবকিছু মিলে কিন্তু এই দেশের মানুষ, ফলে সংস্কৃতি এই দেশের মূল প্রধান। এবং সেইখানে সাক্ষাৎকারের যে সংকটটার কথা আপনি বললেন, এটার কারণ এইটাই যে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে খুব কম ধারণ করি, এটার স্পেসটাও খুব কঠিন। ফলে ব্যক্তি মানুষ হিসেবে আমি যখন এগুলো নিয়ে কাজ করি তখন এই লড়াইটাও করতে হয়। কিন্তু এই যে ড্রাফটিং হিস্ট্রি, এই এতগুলো মানুষের সাথে যে আমি আলাপ করেছি, এত ইতিহাস, তারা ইতিহাসের এক একটা ক্যারেক্টার, এবং তারা এই দেশে কিভাবে আসলে চর্চাটা করেছেন, এবং সেটা ধরেন সব শাখায়, শুধুমাত্র কবিতায় না, কবিতা, কথা সাহিত্য, চিত্রকলা চর্চা, কিংবা ধরেন ভাস্কর্য চর্চা, কিংবা ধরেন মিউজিক, কিংবা ধরেন মানে শিল্পের সব শাখায় আমি আসলে কাজ করার চেষ্টাটা করেছি। দারুণ। মেলার মাঠে মুখোমুখি খুবই জনপ্রিয় একটা সিরিজ আপনার সাক্ষাৎকারের ক্ষেত্রে। এখন দেখছি যে আমাদের ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট রিলস করেও কিন্তু সেই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে। ইন্টারভিউ জগতে এরকমই যে মিডিয়ান্তরের একটা ব্যাপার চলে এসেছে, যে সাক্ষাৎকারের ফর্ম চেঞ্জ হচ্ছে, এটাকে আসলে কেমনভাবে দেখছেন? আপনার হাতে যেমন যে দুটো বই আছে, এখানে আছে দীর্ঘ সাক্ষাৎকার, আত্মজীবনী সাক্ষাৎকার, ধরেন আল মাহমুদের কিংবা সৈয়দ শামসুল হকের দীর্ঘ সাক্ষাৎকার। এখন দেখেন, বা আব্দুল মান্নান সৈয়দের যে সাক্ষাৎকারটা আমি নিয়েছি, আমার মনে হয় 10 দিন আমি ওনার বাসায় গিয়েছি, এবং প্রায় 13 ঘন্টা অডিও থেকে আমি ওইটা ট্রান্সক্রিপ্ট করে মানে পড়বার যোগ্য সাক্ষাৎকার হিসেবে এটা দেওয়া হয়েছে। তো এইটা আমি করেছি 2007 সালে, 8 সালে বেরিয়েছে। খেয়াল করেন তারপরে তো কত বছর। 2019 সালে আমি তখন মাত্র আর্টস কালচার এন্টারটেনমেন্ট এডিটর হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছেড়েছি, এবং আমি একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আছি যে কোনো চ্যানেলে জয়েন করবো, কোথায় কি করব। সেই সময় আমাদের কবি বন্ধু তানিম কবির তখন বার্তায় কাজ করে, তানিম আমাকে বললো, শিমুল চলেন বইমেলায় আমরা একটা কাজ করি। বইমেলায় আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকতে মেলার মাঠে মুখোমুখি নামে একটা লাইভ সেশন করতাম, 6-7 মিনিটের, যে একজন লেখককে নিয়ে নিউজের মাঝখানে লাইভ চলে যেতাম আর কি। তো আমার মনে হলো এই আইডিয়াটাকে আসলে মেলায় কিন্তু একজন লেখক যত স্বতঃস্ফূর্ত থাকেন, তার নতুন বইটা বেরিয়েছে, তার যে জার্নি সেটার কথা যেমন বলতে পারেন, অন্য সময় কিন্তু সেটা খুব কম হয়। তখন আমরা বই প্রহর করলাম, বই প্রহর শিরোনামে দারুণ একটা কাজ করলাম। এক মেলায় আমরা 60 জনের মতো লেখকের সাক্ষাৎকার নিলাম, এবং খুবই বাজে প্রোডাকশন সেই অর্থে, এক ক্যামেরায় আমি ইন্ট্রো দিচ্ছি, উনি কথা বলছেন, একটা ক্যামেরায় মুভ করতেছি এইভাবে। এরপর তো এটার যে রমরমা দশা হইল, লেখকরা খুব পছন্দ করলেন জিনিসটা, যে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে শিমুলের সাথে কথা বলা যায়। তো 19-এর পরে 20-এ আমরা করলাম পাঞ্জেরির সাথে, পাঞ্জেরি বইকথন এবং পাঞ্জেরি মেলার মাঠে। 21-এ আমরা 21 এবং 22 এই 2 বছর আমরা সিটি ব্যাংকের সহযোগিতায় করলাম মেলার মাঠে মুখোমুখি। এই প্রথম আমরা ধরেন, যেহেতু আমাদের বাজেটটা ছিল, আমরা একটা হাই এন্ড প্রোডাকশন করলাম, 3 ক্যামেরা, হ্যাঁ, এবং ধরেন একদম টানা আলাপ, এবং খুবই প্রচুর গবেষণা করে তির্যক প্রশ্ন নিয়ে আলাপ। 24-এও আমরা করলাম খুব ভালোভাবে,
এবং 25-এ তো এবার কথা, 24-এও আমরা করলাম সিটি ব্যাংকের সাথে, 25-এও আমরা এইবার গতবার এবার আমরা করলাম কথা প্রকাশের সহযোগিতায়। এবং এই যে দেখেন 5 বছরে প্রায় 250-এর বেশি লেখকের সাথে কিন্তু আমি আলাপ করেছি মেলার মাঠে। ফলে আমি ভেবেছি যে এগুলোর যেই রিলস যেটা এখন আমরা দেখি, এই রিলসগুলো এখন দেওয়া যাক সবাইকে। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে এই সময়ের লেখালেখির যে প্রায় সমস্ত রকম অভিঘাত সেটা আসলে আমার আলাপগুলোতে উঠে এসেছে। এবং সেটা যখন ধরেন 40 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 90 সেকেন্ড করে আমরা দিচ্ছি, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, এটা কিন্তু ব্যাপক সাড়া ফেলছে। এবং মানে আমাদের তো মনোযোগ কমে এসেছে। ফলে আমরা একজন কবি কি কোথায় যেতে চান, একজন কবি কি করেন, তার জীবনাচরণ কি, কিভাবে তিনি লেখেন, কিভাবে তিনি ভাবেন, এই সমস্ত কিছু এখানে আসছে। আমি মনে করি আমাদের দেশের কালচারাল হিস্ট্রিতে এই যে আমার যে ড্রাফটিং হিস্ট্রি, এইটা একটা মানে দীর্ঘ সময় অন্তত, ধরেন একদিন তো আমরা কেউ থাকবো না, আমরা থাকি না, আমরা খুবই নশ্বর মানুষ। এক সময় এই আলাপগুলো যখন কেউ দেখবে, ধরেন এখন আমি আমাদের হক ভাইকে আমি এখন কিভাবে মনে করবো আসলে, তার একটা ভিডিও ফুটেজ সেটা যে আছে সেটা তো অবিনশ্বর, আসলে এটা বারবার দেখা হবে। আমাদের প্রিয় কবি আল মাহমুদকে আমরা কিভাবে মনে রাখবো? আমার যেই সাক্ষাৎকারটা আছে সেখানে উনি খুবই কন্ট্রোভার্সিয়াল সব প্রশ্নের জবাব দিয়েছিলেন, স্বতঃস্ফূর্ত জবাব। তো আমার মনে হয় যে এটা একটা মানে সেই অর্থে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, ইতিহাসের সাক্ষীও হয়ে থাকবে। একদম একদম ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। লেখালেখির বিষয়ে এবং পাঠকের মনের অবস্থা বা বর্তমান অবস্থাকে সেই বিষয়ে যদি আসি, অনেকেরই এখন ধারণা যে বই পড়ার যে ঝোঁকটা আগের জেনারেশনের ছিল, ধীরে ধীরে সেই জিনিসটা কমে আসছে। এই জন্য অনেকে ইবুক বা আমরা যাতে শুনে শুনে বইটা পড়তে পারি বা বুঝতে পারি, এরকম কিছু প্রক্রিয়া এসেছে। আপনি কি মনে করেন বিষয়টা? ভাই, যে কোনো ফরম্যাটে আমি মনে করি যে কোনো ফরম্যাটেই আপনি পড়তে পারেন। আপনি ইবুক শুনে শুনে পড়তে পারেন, আপনি ফিজিক্যাল বই পড়তে পারেন, যে কোনো বই পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার নিজের এক ধরনের চয়েসের ব্যাপার আছে। আমি ফিজিক্যাল বই ধরে পড়তে পছন্দ করি, পৃষ্ঠা উল্টে বই, পৃষ্ঠা উল্টে উল্টে, পৃষ্ঠায় দাগিয়ে, হ্যাঁ, কোনো একটা নোট রেখে। এবং এইটার যে মজা সেটা আপনি অডিও বুকে সম্ভব না। সেটা আসলে আপনি এমনকি ডিজিটাল বুকেও বা আমরা অনেকে এখন ব্যবহার করি, পিডিএফ পড়ি, আমরা পিডিএফ পড়ি, নানা ডিভাইস ব্যবহার করি, সেগুলোতে আসলে এই মজাটা সম্ভব না। আমি এই ব্যাপারে ওল্ড স্কুল এক। কিন্তু আমি মনে করি সকল ধরনের প্রযুক্তির সুবিধা আসলে আমরা ব্যবহার করতে পারি এবং সেটাকে আমি ওয়েলকাম করি। এবং দেখেন, মিডিয়ান্তর ঘটেছে বলেই তো আজকে রিলস পর্যন্ত ঠেকেছে এসে সাক্ষাৎকার, ইন্টারভিউটা। এবং পৃথিবীর এই যে পরিবর্তনের যেই চ্যালেঞ্জ, সেটা তো আসলে নিতেই হবে, না নেওয়া ছাড়া তো উপায় নেই। পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই, পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। ধরেন আগে মানে কোনো কবি ফেসবুকে বা টিকটকে কবিতা পড়ছে, এটা চিন্তা করারই অবকাশ ছিল না। ওই কবিকে নিশ্চয়ই তার বন্ধু কবিরা, আপনি ভাবেন তো একবার, ধরেন নির্মলেন্দু গুণ, আবুল হাসান, ওনারা আসলে টিকটক করতেছেন, সম্ভবই না। এবং এটা খুবই মানে সম্ভবই না, প্রায় চিন্তাই করা, আমাদের আসলে ইমাজিনেশনে বিষয়টা আসবে না। কিন্তু এখন তো আসলে টিকটকে প্রচুর আমি দেখছি, মানে আমি নিজেও পড়েছি, আমি পড়ছি, এবং সেখানে কিন্তু একদম ইয়াং এই সময়ের ছেলেমেয়েরা সেটা পছন্দও করছে। আপনি দেখেন ফেসবুকে প্রচন্ড জনপ্রিয় আমাদের কবি ইমতিয়াজ মাহমুদ। হ্যাঁ, আপনি দেখেন মানে আমাদের আগের কবিতা কিন্তু রিলসে ব্যবহার করছে মেয়েরা, সুন্দর সুন্দর একটা ছবি দিয়ে একজন কবির 2টা লাইন দেয়া, এটা কিন্তু প্রেস্টিজ ম্যাটার্স। হ্যাঁ, ফলে যে কোনো ফরম্যাটে লিটারেচার কিন্তু আপনার জীবনে লাগবেই, সাহিত্য আপনার জীবনে লাগবেই। ফলে আর সাহিত্য যদি করতে চান, আপনি যদি 1-2টি লাইন লিখতে চান, একটা কবিতা লিখতে চান, একটা গল্প লিখতে চান, একটা উপন্যাস লিখতে চান, আপনাকে তো জানতে হবে আপনার আগে কি লেখা হয়েছে। সেটা জানবার উপায় তো আমার বই। ফলে আমার বইয়ের কাছে, এই সাক্ষাৎকারগুলোর কাছে আমাদের ফিরে ফিরে আসতেই হবে। সত্যি অনেক ধন্যবাদ। আসলে আপনি তো চমৎকার করে বলছেন যে কথার ধারায় আমি এমনভাবে বয়ে চলেছি যে পরবর্তীতে যে প্রশ্ন করতে হবে সেটি ভুলে যাচ্ছি। কবি এবং সাংবাদিক দুটো পরিচয় আসলে আপনি সমানভাবে পারদর্শী। সেক্ষেত্রে কি দুটো পরিচয় একে অপরকে সহযোগিতা করছে না অসহযোগিতা করছে? কি ভাই, একসময় ভেবেছিলাম খুব সহযোগিতা করবে। কোনটা কাকে? মানে আমার সাংবাদিকতা আমার লেখালেখিকে খুব সহযোগিতা করবে ভেবেই, আমি তো আগে কবি, আমি আগে লিখেছি, আগে আমার বই বেরিয়েছে, তো সেটা ভেবেই কিন্তু আমি সাংবাদিকতায় এসেছিলাম।
এবং এখানে আমি এখন স্মরণ করতে চাই আমার খুব প্রিয় ছড়াকার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আমিরুল ভাইয়ের একটা বড় অবদান আছে। আমি যখন মানে বিশ্ববিদ্যালয় থেকে বেরও হই নাই, তখনই আমিরুল ভাই তুই আমার সাথে কাজ কর, এইভাবে ধরেন আমাকে নিয়ে আসা, এই দিকে আমার চলে আসা, সেটার একটা বড় অবদান যেরকম আছে। আমার প্রিয় দুই শিক্ষক মোহাম্মদ রফিক এবং সেলিম আলদিন, তাদের অবদান আছে। এবং খুব ভালো ফলাফল মোটামুটি সত্ত্বেও ধরেন মানে অ্যানথ্রোপোলজি পড়ে সবাই এনজিও বাজির দিকে যায়, হ্যাঁ আমার বন্ধুরা গেছে, আমি আর সেদিকে যাইনি, আমি গণমাধ্যমেই রয়ে গেছি। এর কারণ হলো আমার মনে হয়েছিল যে এইখানে আমার যে কাজ, এটা আমার কাজ মনে হবে না, আমি এটা আনন্দ নিয়ে করবো, ফলে এটা কাজ না। এবং আমি লেখালেখির সময়টা পাবো, আমি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন নতুন মানুষের সাথে মিশবো, ফলে আমার যে অভিজ্ঞতার ঝুলি সেটা পরিপূর্ণ হবে এবং অভিজ্ঞতার প্রতিফলনই তো লেখালেখি, ফলে আমার লেখালেখির জায়গাটা স্ট্রং হবে। এই কথাটায় এখন আর আমি বিশ্বাস করি না এই 24 বছর পরে। কারণ এখন মনে হয় যে তখন সুনিশ্চিত বিসিএস দিয়ে যে চাকরি আমার হয়েছিল সেই চাকরি করলেই বরঞ্চ হয়তো ভালো হতো। যাই হোক, এগুলো কোনো বিষয় না, কিন্তু আমি এনজয় করি, মানে সাংবাদিকতা আমি এনজয় করি, লেখালেখি আমি এনজয় করি, এবং আমি যে কবিতার রাস্তায় থাকছি আমার এটাও মনে হয় যে মানে সাংবাদিকতা করছি বলেই সেটা সম্ভব হচ্ছে। কবিতার রাস্তার কথা বলছিলেন, আপনি কিন্তু আমাদের এই দশকের শুরুর সারির একজন কবি। সেখানে আপনার একটা কবিতার বই পেয়েছি আমরা 1 দশক আগে প্রায়। এতদিন একটা কবিতার বই আমরা পাচ্ছি না কেন, কি বলবো? আসলে আমি তো খুবই মানে কি বলবো, মানে ওই যে না আসলে আমি আসলে লিখতে পারি না, হ্যাঁ। এবং ধরেন এমন হয় যে কোনো কোনো লাইন আমি 1 মাস ধরে ভেজে চলেছি, তার হুট করে একদিন হয়তো বসে আমি লিখে ফেললাম। তো আমি গত 10 বছরে আসলে শখানেক কবিতা লিখেছি। আমার 2টা পাণ্ডুলিপি প্রস্তুত আছে, বই আপনারা দ্রুতই পাবেন। কিন্তু 2016-র পরে, 16-তে আমার সর্বশেষ বইটা বেরিয়েছে। আমি ভেবেছি যে 26-এর পরের কবিতার বই করব। এর আগে আমার এই ইন্টারভিউগুলো শেষ করতে হবে, কারণ এগুলো আমি ধরেন 6-7 থেকে করছি, তো জমে গেছে অনেক। এগুলো শেষ করে আসলে কবিতাগুলো আমি তো কবিতা প্রকাশিত হচ্ছে এখন, ধরেন অনলাইন পত্রিকাগুলো আছে, জাতীয় দৈনিকগুলো আছে, কবিতা তো প্রকাশিত হচ্ছেই। কবিতার বই আসলে একটু রয়ে সয়ে করাই ভালো। আর মানে আমি মনেই করি অনেক লেখার খুব দরকার নেই, খুব ভালো কম লেখাও ভালো। আচ্ছা, লেখার কথা শুনছি, কবিতার কথা শুনছি, সাথে কবিও আছেন আমাদের সামনে, তার কণ্ঠ থেকে কি একটু আবৃত্তি শুনতে পারি আমরা? এটা খুব কঠিন হয়ে যাবে, যদিও আমার একটু মানে আমার কবিতা মুখস্থ থাকে না, মানে নিজের কবিতা। আমি অন্যদের কবিতা শোনাতে পারতাম, এখন অনেকে কিন্তু দেখেও পড়েন। হ্যাঁ, সেইটা হতে পারে। আমি একটু দেখে যদি কবিতা শোনাই একটা, সেটা হতে পারে। দারুণ আর্কাইভ হবে কিন্তু আমাদের তাহলে। শিমুল সালাউদ্দিন কবিতা পড়ছেন আমাদের তার্ককথনের আয়োজনে। আচ্ছা, আমি আমার সদ্য এই কিছুদিন আগে প্রকাশিত দৈনিক প্রথম আলোতে প্রকাশিত কয়েকটা কবিতা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে পড়ছি। এই কবিতাটার নাম, কোন কবিতাটা যে পড়ি, আমরা কতক্ষণ পাবো আসলে? আমরা হয়তো 5-6 মিনিটের মতো পাবো, আমরা ছোট্ট করে একটু শুনি। একদম ওকে ওকে। এই কবিতাটার নাম বিদায়। এটা কবিতাটার একটা প্রিলুড আছে। প্রিলুডটা হলো, যা লিখতে নেই লেখকের একমাত্র কাজ কেবল সেটাই লেখা। এটা বলেছেন আমাদের একজন অগ্রজ কবি একরাম আলী, পশ্চিমবঙ্গের। তারপরে কবিতাটা শুরু হচ্ছে। গলির মোড়ে অপশ্রিয়মান, এই যে তোমার একলা চলে যাওয়া, এই যে আমায় একলা করে যাওয়া, এই যে এসব মুহূর্ত প্রমাণ করছে বিষেই নীল হয়েছে নীল, মিলের সাথে আদতে নাই মিল, জগৎ জোড়া যত বেরং আছে, রঙিন তারা সকল ভালোর কাছে, তবুও তুমি অপশ্রিয়মান, এই আমারে একলা করে যাও, একলা তুমি রাতের ভাত খাও, একাই শোনো ভোরবেলার আজান। গলিগুলো শেষ হয় না তবু, শেষ হয় না গলির মোড়ের গান, শেষ হয় না তোমার চলে যাওয়া, গলির মুখে অপশ্রিয়মান।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে যা লিখতে নেই তা লিখতে হয় একজন কবি, সেই জায়গা থেকে আপনিও একজন সফল কবি বলতে পারি আমরা, কারণ আপনি সবসময় ক্ষমতার বিপক্ষে লিখেছেন, জনগণের পক্ষে লিখেছেন, আপনার শিল্প চর্চায় সবসময় এটা প্রতিফলিত হয়েছে। এই কারণে কিছু সাফারিংসও আপনার জীবনে আছে। এই অবস্থা আসলে কোন ক্ষেত্রে বেশি, কবির ক্ষেত্রে নাকি সাংবাদিকের ক্ষেত্রে? বটেই, এটা মানে কবি এবং সাংবাদিক দুইটা মানুষই তো আসলে আমি শেষ পর্যন্ত দিন শেষে, এবং সাফারিংসগুলো দিন শেষে আমারই। মানে ধরেন আমরা একটা, যে আমরা প্রথম ফেসিনা বলা শুরু করেছি কত ফেসিস্ট আমলে, এবং আমরা কিন্তু এই সরকারকেও ফেসিস্ট বলছি। 15ই আগস্টে কোনো আয়োজন করা যাবে না বলেছেন প্রেস সচিব। ফলে এই জিনিসগুলোকে, এটাও তো ফেসিস্ট আচরণ। সরকার বা রাষ্ট্র যখন নিপীড়নমূলক হয়ে ওঠে, তখন আসলে তার প্রতিবাদ করাটা শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিজনদের দায়িত্ব। এবং দেখেন, মানে আওয়ামী লীগ আমলে সম্মিলিত সাংস্কৃতিক জোট বলি, আমাদের সংস্কৃতি জনরা বলি, তারা আসলে এই প্রতিবাদটা করে নাই বলেই এই ঘটনাটা ঘটতে পেরেছে। মানে আমাদের আগের প্রধানমন্ত্রী এত বড় স্বৈরাচার হয়ে উঠতে পেরেছেন। এই প্রতিবাদের জায়গাটা জারি রাখতে হবে। যে কোনো অন্যায়, অনাচার, অবিচারের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ধরেন আমি করেছি, আমি সবসময় আমি খুব ছোট মানুষ, সীমিত সামর্থ্য, সবসময় নানা প্রতিষ্ঠানে চাকরি করেছি, চাকরি হারিয়েছি। হ্যাঁ, নতুন চাকরি হওয়া উচিত ছিল, হয় নাই। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে বেশি কথা বলে, অফকোর্স আমি বোধহয় সবচেয়ে কম বয়সী এডিটর কোনো স্যাটেলাইট টেলিভিশনের। তো তখন ধরেন মানে একটা ন্যায্য দাবির কথা বলার কারণে মানে প্রধানমন্ত্রীর অফিসের প্রেসারে আমাকে বলা হয়েছে আপনি চাকরিটা ছাড়েন। মানে এই যে, এবং তারপরে একটা লং সাফারিংস, এই সাফারিংসের তো কোনো শেষ নাই। এবং এখন পর্যন্ত ধরেন এইগুলো মানে চলছে, অলরেডি এখনো চলছে। কিন্তু যত সাফারিংসই হোক, মানে ওই যে মেরুদণ্ড সোজা করে জনগণের পাশে দাঁড়ানো, জনগণের পক্ষে বলা, এটা তো ভাই বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমাদের অভ্যাস। বিশ্ববিদ্যালয়ে 4টা-5টা আন্দোলন করেছি আমরা, সবই নিপীড়ন বিরোধী আন্দোলন, যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন, নীতিমালার জন্য আন্দোলন। আমাদের আন্দোলনের কারণে জাতীয় সংসদে এই বিল, নিপীড়ন বিরোধী নীতিমালা এবং মানে অভিযোগ সেল বিল পাস হয়েছে। ফলে আমি মনে করি যে যেই আমলই হোক, জনগণের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো সরকার যখন নেবে, তার বিরুদ্ধে আসলে শিল্পী সাহিত্যিকদের কথা বলতে হবে। একেবারে, অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন, যেহেতু আয়োজনের একেবারে শেষ থেকে চলে এসেছি, বর্তমানে বাংলাদেশে দাঁড়িয়ে বা এখনের সময় দাঁড়িয়ে শিমুল সালাউদ্দিনের স্বপ্ন কি? স্বপ্ন তো অনেক বড়, এমন একটা দেশ যে দেশের জনগণই হবে সমস্ত ক্ষমতার অধিকারী। জনগণের অধিকারের বাইরে একটা দেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র, এবং সেখানে রাষ্ট্র, সরকারে যারা থাকবেন তারা হবে জনগণের সেবক। তারা জনগণের সুবিধা, সকল রকম সুবিধা নিশ্চিত করবেন। এবং আমরা 71-24 নিয়ে কোনো ঝগড়াঝাটি করব না। আমরা অতীতের গৌরব নিয়ে নতুন বাংলাদেশকে গড়ব, যেই বাংলাদেশে সব মানুষ হবে সহমর্মী, আমরা হব সংবেদনশীল। এবং কবির কাছে স্বপ্ন দেখানো, আমি এই স্বপ্ন দেখাইতে চাই। এটা একটা ধরেন জাতীয় স্বপ্ন। আমার ব্যক্তিগত একটা বড় স্বপ্ন আছে। আমি দীর্ঘ সময়, মানে আমার ক্যারিয়ারের প্রায় পুরোটাই শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা করেছি, এখন সাহিত্য সম্পাদনা করছি। আমার স্বপ্ন হলো একটা কালচার টিভি করা, সংস্কৃতি টেলিভিশন। ধরেন যেই টেলিভিশন ভোরবেলা থেকে শুরু করে মানে 24 ঘন্টা, যেখানে সংস্কৃতি নানা শাখা নিয়ে আলাপ আলোচনা হবে। আমি মনে করি এই দেশের মানুষকে যদি আপনি সংস্কৃত করে তুলতে চান, তাহলে এটার কোনো বিকল্প নাই। এবং সেই টেলিভিশন আবার আমি কোনো বেনিয়ার টাকায় করতে চাই না, আমি জনগণের টাকায় করতে চাই। মানে গণচাঁদা ধরেন এটার সোর্স হবে। তো অনেকদিন ধরে আমি এটা নিয়ে কথাবার্তা বলছি, কাজ করছি, নিশ্চয়ই একদিন পারবো। এবং সেই দিন বাংলাদেশের মানুষ তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এসব নিয়ে, দেখেন আমাদের স্কুলগুলোতে, মানে আমাদের ধরেন আমি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে জানতে চাই, আপনি কোথাও পাবেন? নাই তো কোথাও কিছু। ফলে একটা টেলিভিশনের দায়িত্ব তো শিক্ষা দেওয়া, রুচি তৈরি করা, মানুষকে মানুষ হওয়ার দিকে গিয়ে দেওয়া। মানুষ তো পশু, সে মানুষ হয় হুঁশ অর্জন করে বলে, মান এবং হুঁশ মিলে মানুষ। ফলে মানুষ হওয়ার দিকে আমাদের যেতে হবে। সেজন্যই এই দেশের মানুষের, আমি মনে করি রাষ্ট্রীয় উদ্যোগে এই জিনিস হওয়া উচিত।
জি। এবং আমাদের যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আছে তাদেরও এই দায়িত্ব পালন করা উচিত। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। আগামীতে আবারও পেতে চাই এবং বইয়ের অপেক্ষায় তো অবশ্যই থাকবো। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সাজিদা, শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আলাপচারিতা আপনাদেরও ভালো লেগেছে। আগামীতে আবারও নতুন কোনো মুখ বা প্রিয় মুখ নিয়ে আপনাদের সামনে হাজির হব, তাদের কাজ নিয়ে গল্প করব। এরকম আলাপচারিতায় আমাদের আয়োজন পরিপূর্ণ থাকবে সবসময়, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।